দিগল্প.com চ্যানেলে আজকে আপনারা শুনবেন নরকের চলচ্চিত্র। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা একটি গল্পের বইয়ের থেকে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার অবশ্যই করো। কমেন্ট বক্সে কিন্তু আজকে জানাতে ভুলবে না তোমাদের গল্প কিরম লাগছে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। শুনতে থাকুন আজকের গল্প নরকের চলচ্চিত্র। রাজশেখর সেন একবার টেবিলের ওপরে রাখা ডিজিটাল ক্লকটার দিকে তাকালেন। 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তবু এখনই পাড়াটা নিঝুম হয়ে গিয়েছে। বাসজনের ভেতরের দিকটায় এখনও একটু মফস্বলের ছাপ আছে। এখানে ছোট ছোট একতলা দোতলা বাড়ি আছে, রাস্তার ধারে কয়েকটা পুকুর আছে, কলা গাছের ঝাড় আছে। এমনকি মেন রোড থেকে একটু দূরে হেঁটে গেলে 1-2 বাঁশবন অবধি দেখা যায়। কয়েক বছর আগে অবধি এমন নির্জন রাত্রিরে হঠাৎ হঠাৎ শেয়ালের ডাক শোনা যেত। আজকাল আর শোনা যায় না। শহর এগিয়ে আসছে, হারিয়ে যাচ্ছে পুকুর, বাঁশবন, কলা গাছ আর শিয়ালেরা। তবু অত্যন্ত রাতের দিকে এই পাড়াটায় এখনও নির্জনতা পাওয়া যায়। আর সেই জন্যেই বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক হওয়া সত্ত্বেও রাজশেখর সেন বাসজনি ছেড়ে কোনো দামি জায়গায় ফ্ল্যাট কিনে উঠে যাননি। নিস্তব্ধতা না থাকলে মাথায় নতুন চিন্তা আসে না। সমস্ত দিন শুটিং ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করার পরে নিজের বাড়িতে ফিরে এসে তিনি সেই নৈশব্দ খুঁজে পান। বাগানের দিকের যে জানলাটা, তার সামনেই তার লেখার টেবিল। ওই টেবিলের সামনেই পেতে রাখা চেয়ারটায় বসে তিনি জানলার মধ্যে দিয়ে অন্ধকার বাগানের দিকে তাকিয়ে থাকেন। দেখেন হাসনুহানা গাছে জোনাকির আলো দপদপ করছে। বাতাসের সঙ্গে ফুলের গন্ধ ভেসে আসে। পাঁচিলের ওপাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টার টিমটিমে বাল্ব থেকে একটু আলো এসে গুলঞ্চ গাছের ডালে পড়ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় অন্ধকার জলের ওপরে অনেকগুলো ডুবন্ত মানুষের হাত যেন বাঁচার আশায় ছটফট করছে। আস্তে আস্তে রাজশেখরের চোখের সামনে থেকে তার চেনা বাগানের দৃশ্য মুছে গিয়ে অন্য কোনো ছবি ভেসে ওঠে, কোনো ভয়ের দৃশ্য। তিনি স্ক্রিপ্ট লেখার খাতার ওপর ঝুঁকে পড়েন। দ্রুত চলতে থাকে তার হাতের কলম। সৃষ্টি হয় আরও একটা হইচই ফেলে দেওয়া হরর ফিল্মের গল্প আর চিত্রনাট্য। পরপর কয়েকটা গায়ে কাটা দেওয়া ভয়ের সিনেমা তৈরি করার পরে রাজশেখর সেনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শুধু এদেশে নয়, বিদেশেও তার পরিচালিত ভয়ের ছবি প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে যেই ছবিটা তিনি বানাচ্ছেন তার আউটডোর আর ইনডোরের শুটিং কমপ্লিট। তবু সিনেমাটা তিনি রিলিজ করতে পারছেন না। তার কারণ সিনেমাটার কয়েকটা জায়গায় কম্পিউটার গ্রাফিক্স আর অ্যানিমেশনের দরকার ছিল, আর সেই কাজটা রাজশেখর যেন যাদের দিয়েছিলেন সেই অ্যাডভান্স অ্যানিমেটার্স কাজটা শেষ করতে অনেক সময় নিয়ে নিল। এর মধ্যে ফোনে, ইমেলে, চিঠিতে রাজশেখর সেন অনেকবার তাদের তাগাদা দিয়েছেন, রাগারাগি করেছেন। ওদের দিক থেকে শুধু সংক্ষিপ্ত উত্তর এসেছে, আর একটু সময় দিন। তবে শেষ অবধি ওরা কাজটা কমপ্লিট করতে পেরেছে। আজকেই স্টুডিও স্পেশাল মেসেঞ্জার হাত দিয়ে পৌঁছে গেছে সিডির প্যাকেট। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই সেই প্যাকেট খুলে দেখবার সময় পাননি রাজশেখর সেন। এবারে কম্পিউটারটা অন করে প্যাকেটটা খুললেন। সিডিটা চালিয়ে দেখতে হবে কাজটা ওরা কেমন করেছে। প্যাকেটটা খুলেই রাজশেখর যেন একটু অবাক হলেন। শুধু সিডিই নেই, সঙ্গে রয়েছে অ্যাডভান্স অ্যানিমেটার্সের ডিরেক্টর সুধাময় প্রধানের লেখা একটি চিঠি। চিঠিটা বেশ লম্বা। এত সব কি লিখেছেন মিস্টার প্রধান? কৌতূহল নিয়ে রাজশেখর সেন চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা আছে,
ডিয়ার মিস্টার সেন, অ্যাডভান্স অ্যানিমেটার্সের ডিরেক্টর হিসাবে আপনার সমস্ত অভিযোগ মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সত্যি আপনার কাজ শেষ করতে অস্বাভাবিক দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হয়তো এইটুকু লিখেই এই চিঠি শেষ করে দেওয়া যেত, তাতে ব্যবসায়িক সৌজন্যও রক্ষা হতো, কিন্তু আমার বিবেক বলছে আরও কয়েকটা ঘটনা আপনাকে জানিয়ে রাখা উচিত। হয়তো আপনি আমাকে পাগল ভাববেন, তবুও আপনি যে কাজটা আমাদের দিয়েছিলেন সেটা ছিল চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। আপনি আমাদের বানিয়ে দিতে বলেছিলেন নরকের চলচ্চিত্র, স্টুডিওই নয়, কম্পিউটার স্ক্রিনে। আপনি চেয়েছিলেন লেলিহান আগুন, সেই আগুনের রং যেন পৃথিবীর কোনো আগুনের মতো না হয়। আপনি চেয়েছিলেন সেই আগুনের মধ্যে সারি সারি ছায়ামূর্তি, তাদের মুখে যেন লেগে থাকে যন্ত্রণার ছাপ। তবে সব শেষে আপনি পুরো ব্যাপারটাই আমাদের ওপর ছেড়ে দিয়েছিলেন, শুধু বলেছিলেন যাই বানাই না কেন তার মধ্যে যেন নরকের একটা বিশ্বাসযোগ্য ছবি ফুটে ওঠে। আমি এই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম অনির্বাণকে, অনির্বাণ মজুমদার, আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র কিন্তু সব থেকে প্রতিভাবান। 2 বছর আগে সিলিকন ভ্যালির একটা কলেজ থেকে অ্যানিমেশনে ডিগ্রি নিয়ে এসে আমাদের সংস্থায়ও যোগ দিয়েছিল। আমাদের এই অ্যাডভান্স অ্যানিমেটার্সের এমন অনেক কর্মী আছেন যাদের এক্সপিরিয়েন্স কিংবা টেকনিক্যাল নলেজ অনির্বাণের চেয়ে অনেক বেশি, কিন্তু গত 2 বছরে অনির্বাণ তাদের ওপরে টেক্কা দিয়েছে একটাই কারণে, ওর মতন কল্পনা শক্তি আর কারোর মধ্যে ছিল না। কোনো কিছু নিখুঁতভাবে কপি করতে বললে অনির্বাণ পারত না, রেগে যেত, কিন্তু নতুন কিছু উদ্ভাবন করতে বললে ওর ফুর্তি দেখে কে, তখন ও জান লড়িয়ে দিত সেই কাজটার পেছনে। আর এরকম একটা অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে আমার এক বাক্যে স্বীকার করতে বাধ্য হতাম, এমন অরিজিনাল কাজ আগে এদেশে দেখিনি। ওর কাজের দৌলতে অ্যাডভান্স অ্যানিমেটার্সকে আইটি সেক্টরের রথী মহারথীরাও সম্মান করতে শুরু করেছিল। তাই অনির্বাণ মজুমদারকেই আমি নরকের চলচ্চিত্র বানাবার দায়িত্ব দিয়েছিলাম, কারণ নরক সম্বন্ধে তো আর কারোর চাক্ষুষ অভিজ্ঞতা নেই, ওখানে ওর কল্পনা শক্তিই কাজে লাগত। অনির্বাণ কিন্তু তা বিশ্বাস করত না। সেটা যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি শুধু দেখেছিলাম কাজটা হাতে পাওয়ার পরই অনির্বাণ বইয়ের মধ্যে ডুবে গেল। নানান রকমের বই, লাইব্রেরি থেকে নিয়ে আসা চামড়ায় বাঁধানো অ্যান্টিক বই, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে কিনে আনা বৃষ্টির ছিটে লাগা বাদামি পাতার বই, নানান ইউনিভার্সিটির জার্নালস, রিসার্চ পেপার, আর সবার ওপরেই ই বুক তো ছিলই। অফিস ছুটি হয়ে যাওয়ার পরেই বহুক্ষণও বইয়ের পাতার মধ্যে গুজে পড়ে থাকতো। তখন শুনশান অফিসে থাকতাম কেবল আমরা দুজন, আমি আর অনির্বাণ। অ্যাসাইনমেন্টটা ওকে দেওয়ার মাস 2 পরে অমনি এক জনহীন সন্ধ্যাবেলায় অনির্বাণ হঠাৎ সুইং ডোর ঢেলে আমার চেম্বারে ঢুকলো। ওকে দেখে কেমন যেন অস্বাভাবিক লাগলো, চোখ দুটো কেমন যেন ঘোর লাগা। আমি বললাম, বসো অনির্বাণ, কিছু বলবে? অনির্বাণ বলল, হ্যাঁ, একটাই কথা বলবো বলে এলাম। আমার বিশ্বাস নরক ব্যাপারটা কাল্পনিক নয়, রূপক তো নয়ই। সত্যিকারের নরক রয়েছে, যেমন রয়েছে এই কলকাতা শহর। ছোটবেলা থেকেই শুনে আসছি বেশি পড়াশোনা করলে মাথা খারাপ হয়ে যায়। ঘোর সন্দেহ হলো অনির্বাণের হয়তো তাই হয়েছে। অনির্বাণ উত্তর দিল, সে তো এক কথায় আপনাকে বোঝাতে পারবো না, তবে পৃথিবীর সমস্ত মহাকাব্য, লোককথা, উপকথায় নরকের যে বর্ণনা রয়েছে তার মধ্যে অদ্ভুত মিল। এটা কখন সম্ভব বলুন তো? যখন জিনিসটা বাস্তবে থাকে। কল্পনায় কল্পনায় তফাৎ থাকতে পারে, কিন্তু বাস্তবে কোনো তফাৎ থাকে না। আকাশকে সব দেশেই লোকে নীল রং দিয়ে আঁকবে, ঘাসকে সব দেশেই লোকে সবুজ বলবে। সেরকমই নরকের ছবিও সব দেশে এক, কারণ মৃত্যুর পরের এক জগৎ সত্যিই রয়েছে। ওর সঙ্গে তর্ক করতে পারতাম, বলতে পারতাম। পৃথিবীর সব মানুষের মনেই মৃত্যুর পরের অবস্থা নিয়ে একটা ভয় থাকে। সেই ভয়টাই গানে, গল্পে কিংবা লেখায় ভয়ঙ্কর হয়ে দেখা যায়।
বলতে পারতাম ভয়টা যেহেতু এক, তাই ছবিগুলোও এক। কিন্তু আমি সেসব না বলে বললাম, বাহ, তাহলে তো তোমার কাজ আরও সহজ হয়ে গেল। ওই সব গল্পে যা যা পাচ্ছ তার ওপরে বেশ করে মিস্টার সেনের অ্যানিমেশনের কাজটা নামিয়ে দাও। এত বড় একজন পরিচালকের প্রজেক্ট আমাদের জন্য পিছিয়ে যাচ্ছে, এটা তো ভালো কথা নয়। বেশ জোরেই ঘাড় নাড়ালো অনির্বাণ। বলল, ওই সব গল্পে বছরের পর বছর এত রং চড়েছে যে এখন আর আসল ছবিটাকে খুঁজেই পাওয়া যাবে না। ওই সব লোককথা উপকথাকে মডেল ধরে অ্যানিমেশন বানালে আপনি ভয় পাবেন না, হেসে ফেলবেন। অনির্বাণের কথা শুনে সে চিন্তায় পড়ে গেল। আমাদের তো ভয়েরই ছবি দরকার। তাই ওকেই আবার জিজ্ঞাসা করল, একবার যদি মৃত্যুর পরের জগৎটা নিজের চোখে দেখে আসতে পারতাম। ওর পাগলের মতো কথা শুনে এইবার আমি মেজাজ হারালাম। কড়া গড়ায় বললাম, শোনো অনির্বাণ, যাই করো আর তাই করো, মিস্টার সেনের কাজটা কিন্তু আর 1 মাসের মধ্যে শেষ করতে হবে, তাই বেশি সময় দিতে পারবো না। মাত্র 1 মাস? ওর গলায় হতাশা স্পষ্ট। সে বলল, হ্যাঁ 1 মাস, 30 দিন। তার মধ্যেই তুমি আমাকে তোমার কাজ হ্যান্ডওভার করবে। তার ঠিক 2 দিন বাদেই অফিস থেকে বাড়ি ফেরার পথে অনির্বাণের গাড়িটা এক্সপ্রেসওয়ের একটা উঁচু ব্রিজ থেকে নিচে পড়ে গেল। ও একাই ছিল গাড়িতে। মারা গিয়েছিল অনির্বাণ। ওর গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টের ফলে ব্রিজ থেকে পড়ে গিয়েছিল, নাকি ও নিজেই নিজেকে ছুঁড়ে দিয়েছিল শূন্যের বুকে? আজ আমার সন্দেহ হয় দ্বিতীয়টাই ঠিক। অনির্বাণ নিজের চোখে নরক দেখতে গিয়েছিল। মিস্টার সেন, বুঝতে পারছি আপনার ধৈর্যচ্যুতি হচ্ছে, তবে আমার কাহিনীও শেষ হয়ে এসেছে। অনির্বাণের মৃত্যুর 2 দিন পরের ঘটনা, মানে আজ থেকে ঠিক 15 দিন আগে। তারিখটা ছিল 18 জানুয়ারি। সেই রাতে যেমন শীত পড়েছিল, তেমন শীত কলকাতায় অত্যন্ত দেখেছি বলে মনে পড়ে না। পুরো শহরটাই যেন একটা মর্গের মধ্যে ঢুকে গিয়েছিল। সেই রাতেই রাত 12টার সময় আমার সেল ফোনটা বেজে উঠল। ঘুম জোড়ানো চোখে স্ক্রিনের দিকে তাকালাম, দেখলাম ফোন করেছে মিস্টার আহুজা। নিউ আলিপুরের রাস্তার যেদিকে আমাদের অ্যাডভান্স অ্যানিমেটার্স অফিস, তার দিকে উল্টো দিকেই মিস্টার আহুজার বাড়ি। কিন্তু এত রাতে ওর ফোন কেন? মোবাইলটা কানে লাগিয়ে বললাম, হ্যালো মিস্টার আহুজা। ওদিক থেকে জবাব ভেসে এলো, মিস্টার প্রধান, শান্তভাবে শুনুন, ডোন্ট গেট প্যানিকড। আপনার অফিসে আগুন লেগেছে। আমি প্রথমেই ফায়ার ব্রিগেডে ফোন করেছিলাম, ইনফ্যাক্ট ওরা পৌঁছেও গেছে। বাট ইউ শুড কাম ইমিডিয়েটলি। মিস্টার আহুজাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি নিয়ে দৌড়ালাম অফিসের দিকে। যখন অফিসে পৌঁছালাম ততক্ষণে আগুন নিভে গেছে। চারিদিকে জল থই থই করছে, কিন্তু আর বিশেষ কোনো ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেডের লোকজনকে যখন বিদায় নিল ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। ক্লান্ত শরীরে মিস্টার আহুজার ড্রয়িং রুমে গিয়ে বসলাম। ওর কাজের লোক আমাদের সামনে 2 কাপ গরম কফি রেখে গেল। মিস্টার আহুজা প্রশ্ন করলেন, আপনার অফিসে কি রাতে কেউ থেকে গিয়েছিল মিস্টার প্রধান? আপনার কোনো এমপ্লয়ি? চমকে উঠলাম, বললাম, না তো। কথা কেন জিজ্ঞাসা করছেন? না মানে, আমি তো অনিদ্রা রোগী। রোজকার মতো জানলার ধারেই বসে বই পড়ছিলাম। তার মধ্যেই একবার চোখ তুলে দেখলাম আপনার অফিসের ভেতর একটা কিরকম ছায়া চলাফেরা করছে। একটা মাত্র কিউবিকেলেই আলো জ্বলছিল। লোকটা সেই কিউবিকলে কম্পিউটারের সামনে বসে ঘাড় গুজে কাজ করছিল, আবার মাঝে মাঝে উঠে এসে জানলার দিকে আকাশের দিকে তাকাচ্ছিল। ওর হাবভাব দিকে মনে হচ্ছিল আকাশ থেকে যেন কিছু একটা নেমে আসবে। আমি ভেবেছিলাম আপনারই কোনো স্টাফ ওভারটাইম করছে। একটু পরেই হঠাৎ কিউবিকেলের আলোটা নিভে গেল, আর তারপরেই আগুনের প্রথম হলকাটা দেখতে পেলাম। শুকনো গলায় বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার আহুজা। তবে আমার কোনো স্টাফ যে কাল রাতে অফিসে ছিল না এ ব্যাপারে আমি শিওর। কিন্তু ধরুন অফিস ছুটির পরে কেউ যদি লুকিয়ে বসে থাকে? অসম্ভব। আমি নিজে অফিসের প্রত্যেকটা কর্নার চেক করে নিজের হাতে তালা দিয়েই বেরোই। তাছাড়া কে আমার সঙ্গে এমন শত্রুতা করবে? তবে আমি কি ভুল দেখলাম?
হতেই পারে, বয়স হচ্ছে। বিমর্ষ গলায় বললেন মিস্টার আহুজা। না, মিস্টার আহুজা ভুল দেখেননি। পরের দিন অফিস পরিষ্কার করে নতুনভাবে কাজ শুরু করলাম। আমার নিজস্ব কম্পিউটারটা আমার নিজস্ব পাসওয়ার্ড দিয়ে খুললাম এবং খুলে দেখলাম ডেস্কটপে একটা নতুন আইকন জ্বলজ্বল করছে, তার নাম নরকের চলচ্চিত্র। হ্যাঁ মিস্টার সেন, ওই নামে একটা আধ ঘন্টার ভিডিও ক্লিপিং কেউ আমার কম্পিউটারে আপলোড করে দিয়েছিল। না, এমন অস্পষ্ট ভাষায় কথা বলার প্রয়োজন নেই, স্পষ্ট করেই বলি। তাতে যদি আপনি আমাকে উন্মাদ ভেবেই থাকেন তাহলে ভাবুন। মৃত্যুর দেশ থেকে ফিরে এসে অনির্বাণ ওই ছবি আমার কম্পিউটারে আপলোড করে দিয়েছিল। এইভাবেই ও কমপ্লিট করে গিয়েছিল ওর অ্যাসাইনমেন্ট। আমি আমার কম্পিউটারে দেখেছি সেই ভিডিও। ঠিকই বলছি, অ্যানিমেশন নয়, ভিডিও ফটোগ্রাফি। যা ঘটছে ক্যামেরা দিয়ে তারই রেকর্ডিং, বানানো কিছু নয়। কিন্তু সেই চলচ্চিত্র এই জগতেরও নয়। আগুনের অমন বীভৎস রং আমরা পৃথিবীর মানুষেরা কোনো দিন দেখিনি। সেই আগুনের মধ্যে আছড়ে পিছড়ে খাচ্ছে যে জীবগুলো, তারাও যে এই জগতের কেউ নয়। কোনো মানুষের শরীর ওইভাবে যন্ত্রণায় বেঁকে যেতে পারে না, অত যন্ত্রণায় কোনো মানুষ বেঁচে থাকতেও পারে না, ওরা প্রেত। এই চিঠির সঙ্গেই ওই ভিডিও ফুটেজের সিডিটা পাঠিয়ে দিলাম। আমার কাছে কোনো কপি রাখলাম না। কারণটা বুঝতে পারছেন কি? আমি ভয় পেয়েছি। আপনি ওই ভিডিওটা নিজেই দেখুন, তারপর স্থির করুন আপনার সিনেমায় ওটা ব্যবহার করবেন কি না। যদি আমার পরামর্শ শোনেন তাহলে বলবো ওটা ব্যবহার করবেন না, ফেলে দিন, নষ্ট করে ফেলুন। মৃত্যুর পরের জগতে উঁকি মারার অধিকার বোধহয় আমাদের মানে জীবিত মানুষদের নেই। বোধহয় বলছি কেন, নিশ্চয়ই নেই। তার প্রমাণ কি জানেন? আমার অফিসের ওই আগুন। পরলোক থেকে তার কাজ শেষ করে যাওয়ার জন্য ফিরে এসেছিল অনির্বাণ। জানি না মৃত্যুর পরে কোন অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিল সে, কিন্তু এরকম কোনো ক্ষমতা জোরেই সঙ্গে নিয়ে এসেছিল নরকের ছবি, রেখে গিয়েছিল আমার কম্পিউটারে। কিন্তু নরকের প্রহরীরা ছাড়বে কেন? তারা ধাওয়া করেছিল অনির্বাণকে, জ্বালিয়ে দিতে চেয়েছিল আমার কম্পিউটার সমেত পুরো অফিসটাকেই। পারিনি শুধু মিস্টার আহুজা জেগেছিল বলে। কিন্তু ওরা কি চেষ্টা ছাড়বে? মনে হয় না। সেই জন্য আবার বলছি, নষ্ট করে ফেলুন সিডিগুলো, নরকের জীবদের ঘাটাবেন না। ভালো থাকুন, সাবধানে থাকুন। এটি শুভময় প্রধান। চিঠিটা পড়া শেষ করে ওটাকে মুঠোর মধ্যে পাকিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন রাজশেখর সেন। রাগে তার মুখ থমথম করছে। তাতে দাঁত শিপে বললেন, ওল্ড শিট। নিজের অপদার্থতা ঢাকবার জন্য ভূতের গল্প বানাচ্ছে। কাজটাকে জগা খিচুড়ি করেছে নিশ্চয়ই। একবার চালিয়ে দেখেই নি, তারপর প্রধানের মজা দেখাচ্ছি। সিডির স্লটে সিডিটা ঢুকিয়ে ফাইল ওপেন করলেন রাজশেখর সেন। ঠিক তখনই ফুলের গন্ধকে সরিয়ে একটা পচা গন্ধ ঢুকে পড়ল তার জানলা দিয়ে। জোনাকিগুলো ভীষণ ভয়ে হাসনোহানার ঝোপ ছিঁড়ে ছিটকে গেল চতুর্দিকে। পরের দিন সকালে সবকটা বড় কাগজে মোটামুটি এই ভাষায় একটা খবর বেরোলো, গতকাল রাত 12টা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় বাংলা ছবির পরিচালক রাজশেখর সেন। পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের কথায় জানা যাচ্ছে তিনি তার ব্রাজদনির বাড়ির একতলায় ঘরে বসে কম্পিউটারে কিছু কাজ করছিলেন। এই সময় সম্ভবত শর্ট সার্কিট থেকে তার কম্পিউটারে আগুন লেগে যায়। সাধারণত এমন আগুনের শিখা বেশি দূর ছড়ায় না, কিন্তু কালকের ঘটনায় আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে রাজশেখরবাবু তার চেয়ার ছেড়ে উঠবার সময়ই পাননি। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তার শরীর। আগুন যেমন হঠাৎ জ্বলে উঠেছিল তেমনি হঠাৎই নিভে যায় বলে ফরেন্সিক বিশেষজ্ঞদের ধারণা। কারণ কম্পিউটারটি ছাড়া ঘরের আর কোনো জিনিসের ক্ষতি হয়নি। রাজশেখর বাবুর মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেল তার আগামী ছবি, যেটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তার সহকারী।
শুনছিলেন আজকের গল্প digolpo.com চ্যানেলে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা অলৌকিক বইটি থেকে আমরা আজকের গল্পটা নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার কিন্তু করে দেবেন। আজকের জন্য চলি তাহলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।